আপনার মস্তিষ্ক আপনাকে প্রতিনিয়ত ধোঁকা দিচ্ছে আর আপনি সেটা টেরও পাচ্ছেন না। শুনতে অবাক লাগছে। সাইকোলজি বলছে আমাদের ব্রেইন এনার্জি বাঁচানোর জন্য সবসময় শর্টকাট খোঁজে, আর এই শর্টকাটই আমাদের ভুল সিদ্ধান্তের মূল কারণ। আজ আমরা এমন 3টি মেন্টাল ট্র্যাপ বা ফাঁদ নিয়ে কথা বলবো যেগুলো অজান্তেই আপনার ক্ষতি করছে, আর জানব এর থেকে বাঁচার উপায়। হ্যালো বন্ধুরা, আমি বুলবুল, আর বুক এক্সপ্লোরার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এপিসোডটি আমাদের চ্যানেলের অন্যান্য সাধারণ ভিডিওর মতো নয়। আজ আমরা এমন একটি টপিক নিয়ে গভীরভাবে আলোচনা করব যা স্কুল বা কলেজে আমাদের শেখানো হয়নি, অথচ জীবনের প্রতিটি পদক্ষেপে, হোক সেটা ক্যারিয়ার, রিলেশনশিপ কিংবা ফাইন্যান্সিয়াল ডিসিশন, আমাদের এই স্কিলটি সবচেয়ে বেশি প্রয়োজন। আজকের বই ক্রিটিক্যাল থিঙ্কিং বাই নিকোল প্রাইস অ্যান্ড সাইমন ব্র্যাডলি। এই বইটি কেন স্পেশাল? দেখুন, আমরা এমন এক যুগে বাস করছি যেখানে তথ্যের কোনো অভাব নেই। আপনি গুগল করলেই হাজার হাজার তথ্য পাচ্ছেন, কিন্তু সমস্যা হলো এই হাজারো তথ্যের ভিড়ে কোনটি সত্য, কোনটি মিথ্যা এবং কোনটি আপনার জন্য প্রয়োজনীয় সেটা আলাদা করতে না পারা। লেখকদের মতে ইনফরমেশন বা তথ্য থাকাটা কোনো পাওয়ার নয়, সেই তথ্যকে প্রসেস করে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই হলো আসল পাওয়ার, আর এই ক্ষমতাটিকেই বলা হয় ক্রিটিক্যাল থিঙ্কিং। আগামী 1 ঘন্টা আমি আপনাদের সাথে এই বইয়ের প্রতিটি অধ্যায়, প্রতিটি টেকনিক এবং প্রতিটি সাইকোলজিক্যাল হ্যাক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আমি অনুরোধ করব, এই ভিডিওটি কোনো এন্টারটেনমেন্ট হিসেবে না দেখে একটি ক্লাস বা ওয়ার্কশপ হিসেবে দেখুন। সম্ভব হলে খাতা কলম নিয়ে বসুন, কারণ আজ আমরা আমাদের চিন্তার জগৎকে নতুন করে সাজাবো। চলুন প্রথমেই একটি খুব সাধারণ ভুল ধারণা ভাঙা যাক। ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা, এই শব্দটি শুনলেই আমাদের মনে নেগেটিভ একটা ধারণা তৈরি হয়। আমরা ভাবি ক্রিটিক্যাল থিঙ্কিং মানেই হয়তো সারাক্ষণ সব কিছুতে খুঁত ধরা, অন্যের সমালোচনা করা বা সব কিছুতে না বলা। কিন্তু নিকোল প্রাইস এবং সাইমন ব্রেডলি বইটির শুরুতেই এই ধারণাটি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। লেখকদের মতে ক্রিটিক্যাল থিঙ্কিং মানে নেগেটিভ হওয়া নয়, এর আসল অর্থ হল কোনো কিছু অন্ধভাবে বিশ্বাস না করে নিরপেক্ষভাবে সেটার যাচাই বাছাই করা। ধরুন আপনি ফেসবুকে একটি নিউজ দেখলেন। সাধারণ চিন্তা বা অর্ডিনারি থিঙ্কিং আপনাকে বলবে, ওহ, নিউজটি আমার পছন্দ হয়েছে বা আমার দলের পক্ষে, তাই এটি সত্য, এবং আপনি সাথে সাথে সেটা শেয়ার করে দিলেন। কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিং আপনাকে থামিয়ে দেবে। এটি আপনাকে প্রশ্ন করতে শেখাবে, এই নিউজের সোর্স কি, যিনি নিউজটি লিখেছেন তার কোনো নিজস্ব এজেন্ডা বা স্বার্থ আছে কিনা, এই দাবির পক্ষে কি যথেষ্ট প্রমাণ বা ডেটা আছে। অর্থাৎ ক্রিটিক্যাল থিঙ্কিং হলো আপনার ব্রেইনের একটি ফিল্টার। এই ফিল্টারটি আপনার ইমোশন বা আবেগকে সাইডে রেখে লজিক বা যুক্তির মাধ্যমে সত্যকে খুঁজে বের করে। বইটিতে লেখকরা খুব সুন্দর একটি উদাহরণ দিয়েছেন। তারা বলেছেন, আমাদের চিন্তা করার পদ্ধতি মূলত 2 ধরনের হতে পারে। এক হলো স্পঞ্জ অ্যাপ্রোচ। স্পঞ্জ যেমন পানি শুষে নেয়, আমরাও ছোটবেলা থেকে যা শুনি, যা দেখি, তা কোনো প্রশ্ন ছাড়াই সত্য বলে মেনে নেই বা শুষে নেই। দ্বিতীয়টি হলো প্যানিং ফর গোল্ড অ্যাপ্রোচ। যারা নদী থেকে স্বর্ণ খোঁজে, তারা কি সব বালি বা পাথর ব্যাগে ভরে নিয়ে আসে? না, তারা ছাঁকনি দিয়ে বালি আর পাথর ধুয়ে ফেলে, শুধুমাত্র দামি স্বর্ণটুকুই খুঁজে বের করে। ক্রিটিক্যাল থিঙ্কিং হলো এই স্বর্ণ খোঁজার মতো। আমাদের আশেপাশে হাজারো ভুল তথ্য, বিজ্ঞাপন এবং মানুষের ম্যানিপুলেশন, এগুলো হলো বালি আর পাথরের মতো। আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব কিভাবে এই আবর্জনাগুলো ছেঁকে ফেলে দিয়ে সঠিক সিদ্ধান্তের স্বর্ণটুকুই আমরা আমাদের ব্রেইনে প্রবেশ করাতে পারি। এখন প্রশ্ন হলো, এই কাজটা করা কি খুব সহজ? একদমই না, কারণ আমাদের বায়োলজিক্যাল গঠনই এমন যে আমরা চিন্তা করতে চাই না, আমরা অলস। কিন্তু এই অলসতা কাটানো সম্ভব। এই বইটিতে লেখকরা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়েছেন, যা আমরা এখন ধাপে ধাপে শিখব। বন্ধুরা, আগের পর্বে আমরা জেনেছি ক্রিটিক্যাল থিঙ্কিং আসলে কি, কিন্তু এখন একটি খুব গুরুত্বপূর্ণ এবং কিছুটা কঠিন প্রশ্ন সামনে আসে। ক্রিটিক্যাল থিঙ্কিং যদি এতই উপকারী হয়, তাহলে আমরা সবাই স্বাভাবিকভাবে কেন এটা করি না? কেন আমাদের ব্রেইন অটোমেটিক্যালি লজিক দিয়ে চিন্তা করে না? নিকোল প্রাইস এবং সাইমন ব্র্যাডলি তাদের বইয়ে একটি খুব ইন্টারেস্টিং সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছেন। তারা বলছেন, সমস্যাটা আপনার ইচ্ছা শক্তিতে নয়, সমস্যাটা আমাদের বায়োলজিতে। সোজা কথায় বলতে গেলে আমাদের মস্তিষ্ক ডিজাইন করা হয়েছে বেঁচে থাকার জন্য, সঠিক হওয়ার জন্য নয়। চলুন একটু বিজ্ঞানের গভীরে যাওয়া যাক। আমাদের মস্তিষ্ক বা হিউম্যান ব্রেইন আমাদের শরীরের মোট ওজনের মাত্র 2%। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ছোট্ট অর্গানটি আমাদের শরীরের মোট এনার্জি বা শক্তির 20% একাই খরচ করে ফেলে। অর্থাৎ ব্রেইন হলো একটি হাই মেইনটেন্যান্স মেশিন। যেহেতু ব্রেইন প্রচুর শক্তি খরচ করে, তাই এটি সবসময় চেষ্টা করে কিভাবে এনার্জি বাঁচানো যায়, অনেকটা স্মার্টফোনের ব্যাটারি সেভার মোডের মতো।
যখনই আপনি গভীরভাবে চিন্তা করতে যান, কোনো জটিল সমস্যার সমাধান করতে যান, আপনার ব্রেইনে প্রচুর গ্লুকোজ বার্ন হয় এবং আপনি ক্লান্ত বোধ করেন। তাই ব্রেইন আপনাকে সব সময় সেই কঠিন রাস্তা থেকে সরিয়ে সহজ রাস্তায় নিয়ে যেতে চায়, আর এই সহজ রাস্তাটিই হলো আবেগ বা ইমোশন। লেখকরা এই বিষয়টিকে ব্যাখ্যা করার জন্য নোবেল বিজয়ী ড্যানিয়েল কাহনেম্যানের থিওরিকে খুব সুন্দরভাবে এই বইয়ে তুলে ধরেছেন। আমাদের মস্তিষ্কে মূলত দুটি সিস্টেম কাজ করে। বোঝার সুবিধার্থে আমরা এদের নাম দেব সিস্টেম 1 এবং সিস্টেম 2। সিস্টেম 1 হল আমাদের অটো পাইলট মোড। এটি খুব দ্রুত কাজ করে, কোনো এনার্জি খরচ করে না এবং এটি সম্পূর্ণ অবচেতনভাবে কাজ করে। যেমন ধরুন 2+2 কত হয়? আপনার মাথায় সাথে সাথে উত্তর চলে এসেছে 4। এর জন্য আপনাকে ভাবতে হয়নি। অথবা রাস্তায় হঠাৎ কোনো বিকট শব্দ হলে আপনি সাথে সাথে চমকে ওঠেন। এগুলো সিস্টেম 1 এর কাজ। এটি দ্রুত, আবেগী এবং স্বয়ংক্রিয়। আমাদের জীবনের 90 থেকে 95% সিদ্ধান্ত আমরা এই সিস্টেম 1 বা অটো পাইলট মোডে নিয়ে থাকি। অন্যদিকে সিস্টেম 2 হল আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং মোড। এটি ধীর গতির, এটি চালু করতে প্রচুর এনার্জি লাগে এবং এটি লজিক বা যুক্তি দিয়ে চলে। ধরুন আমি আপনাকে বললাম 17 গুণ 24 কত হয়? এখন কিন্তু আপনি সাথে সাথে উত্তর দিতে পারবেন না। আপনাকে থামতে হবে, খাতা কলম নিতে হবে অথবা ক্যালকুলেটর বের করতে হবে। আপনার মস্তিষ্ক এখন প্রেশার অনুভব করছে। এটাই সিস্টেম 2। বইটিতে বলা হয়েছে আমাদের মূল সমস্যাটা হয় যখন আমরা সিস্টেম 2 এর কাজগুলো সিস্টেম 1 দিয়ে করার চেষ্টা করি। আমাদের গল্পের চরিত্র রাজুর কথা মনে আছে? সেই যখন বাইকটি কিনছিল, সেটা ছিল একটি বড় ফিনান্সিয়াল ডিসিশন। এখানে তার দরকার ছিল সিস্টেম 2 ব্যবহার করা, অর্থাৎ ধীর লয়ে চিন্তা করা, মেকানিক চেক করা, মার্কেট প্রাইস যাচাই করা। কিন্তু রাজুর ব্রেইন অলসতা করে সিস্টেম 1 ব্যবহার করেছে। সে দেখেছে বাইকটি লাল, যা তার প্রিয় রং, এবং দেখতে চকচকে। ব্যাস, সিস্টেম 1 সিদ্ধান্ত নিয়ে ফেলল, কিনে ফেলো। এখন প্রশ্ন হলো, আমাদের ব্রেইন কেন এমন ইভলভ বা বিবর্তিত হলো? কেন আমাদের ব্রেইন আমাদের ভুল পথে চালিত করে? এর উত্তর লুকিয়ে আছে আমাদের আদিম ইতিহাসে। হাজার হাজার বছর আগে যখন মানুষ বনে জঙ্গলে বসবাস করত, তখন তাদের প্রধান লক্ষ্য ছিল বাঘ, ভাল্লুক বা শত্রু থেকে বেঁচে থাকা। ধরুন আপনি জঙ্গলে হাঁটছেন এবং ঝোপের আড়ালে কিছু একটা নড়তে দেখলেন। সেই মুহূর্তে দাঁড়িয়ে ক্রিটিক্যাল থিঙ্কিং করার সময় নেই যে ওটা কি বাতাস নাকি বাঘ, বাঘ হলে তার সাইজ কত। না, আপনাকে সাথে সাথে পালাতে হবে। তখন যারা দ্রুত সিদ্ধান্ত নিতে পারত তারাই বেঁচে থাকত, যারা দাঁড়িয়ে বিশ্লেষণ করতে যেত তারা বাঘের পেটে যেত। তাই বিবর্তনের ধারায় আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি হয়েছে যেন আমরা লজিকের চেয়ে ভয়, লোভ বা আবেগকে বেশি গুরুত্ব দিই। এটাকে সার্ভাইভাল ইনস্টিংক্ট বা বেঁচে থাকার প্রবৃত্তি বলা হয়। কিন্তু সমস্যা হলো, আমরা এখন আর বনে জঙ্গলে বসবাস করি না। আমাদের এখন বাঘের সাথে লড়াই করতে হয় না, কিন্তু আমাদের লড়াই করতে হয় ফেক নিউজ, অনলাইন স্ক্যাম, শেয়ার মার্কেট বা ক্যারিয়ার চয়েসের সাথে। এই আধুনিক সমস্যাগুলো সমাধানের জন্য তাড়াহুড়ো বা সার্ভাইভাল ইনস্টিংক্ট কোনো কাজে আসে না, বরং এগুলো আমাদের ভুল পথে নিয়ে যায়। নিকোল প্রাইস বইটিতে বলেছেন, একজন ভালো ক্রিটিক্যাল থিঙ্কার হওয়ার প্রথম শর্ত হল নিজের এই বায়োলজিক্যাল সীমাবদ্ধতা বা লিমিটেশনকে স্বীকার করে নেওয়া। আপনাকে মানতে হবে যে আপনার প্রথম চিন্তাটা ভুল হতে পারে। আপনাকে সচেতনভাবে নিজের ব্রেইনের অটো পাইলট বা সিস্টেম 1 বন্ধ করতে হবে এবং জোর করে সিস্টেম 2 চালু করতে হবে। এটা অনেকটা জিমে গিয়ে ভারী ওজন তোলার মতো। শুরুতে কষ্ট হবে, শরীর ব্যথা করবে, কিন্তু আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে আপনার ব্রেইনের মাসেল তৈরি হবে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়াটা আপনার অভ্যাসে পরিণত হবে। তো বন্ধুরা, আমরা জানলাম কেন আমাদের মস্তিষ্ক আমাদের ধোঁকা দেয়, কিন্তু এই ধোঁকাগুলো আসলে দেখতে কেমন? ব্রেইন ঠিক কোন কোন উপায়ে বা প্যাটার্নে আমাদের বোকা বানায়? বইটিতে লেখকরা এমন কিছু কগনিটিভ বায়াস বা চিন্তার ভুলের কথা বলেছেন যা আমরা প্রতিদিন করি কিন্তু টেরও পাই না। পরবর্তী অংশে আমরা এই ভয়ঙ্কর ফাঁদগুলো বা মেন্টাল ট্র্যাপস নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। বন্ধুরা, আমরা এতক্ষণ আমাদের মস্তিষ্কের সমস্যাগুলো নিয়ে কথা বললাম। জানলাম যে আমাদের ব্রেন আমাদের ভুল পথে নিয়ে যায়। এখন সময় এসেছে সমাধান নিয়ে কথা বলার। কিভাবে আমরা এই বায়াসগুলোকে ভেঙে সত্যের মূলে পৌঁছতে পারি। নিকোল প্রাইস এবং সাইমন ব্র্যাডলিয়ের মতে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হল প্রশ্ন করা। কিন্তু যে কোনো প্রশ্ন নয়, সঠিক প্রশ্ন। লেখকরা বইটিতে একটি বিশেষ জাপানি টেকনিকের কথা উল্লেখ করেছেন,
যা মূলত টয়োটা কোম্পানি তাদের প্রোডাকশন লাইনের সমস্যা সমাধানের জন্য ব্যবহার করত। এই টেকনিকটির নাম হল দ্য 5 হোয়াইজ বা 5 বার কেন। 1. দ্য 5 হোয়াইজ টেকনিক। এই টেকনিকটি খুব সিম্পল, কিন্তু এর ফলাফল জাদুকরী। যখনই কোনো সমস্যা বা সিদ্ধান্তের সামনে পড়বেন, নিজেকে পরপর 5 বার কেন প্রশ্নটি করুন। আসুন রাজুর সেই নষ্ট বাইকের উদাহরণটি দিয়েই বিষয়টি বোঝা যাক। ধরুন রাজু বাইকটি কিনে এনেছে এবং 2 দিন পর সেটি আর স্টার্ট নিচ্ছে না। এখন রাজু যদি সাধারণ মানুষ বা অর্ডিনারি থিঙ্কার হয়, সে হয়তো মেকানিক ডেকে ব্যাটারি পাল্টে ফেলবে। কিন্তু এতে সমস্যার মূল সমাধান হবে না। একজন ক্রিটিক্যাল থিঙ্কার হিসেবে রাজু যদি 5 ওয়াইজ ব্যবহার করত, তাহলে বিষয়টি এমন হতো। প্রশ্ন: বাইকটি কেন স্টার্ট নিচ্ছে না? উত্তর: কারণ ব্যাটারি চার্জ ধরে রাখছে না, ব্যাটারি ডেড। প্রশ্ন: কেন ব্যাটারি চার্জ ধরে রাখছে না? এখানেই অধিকাংশ মানুষ থেমে যায় এবং নতুন ব্যাটারি কেনে, কিন্তু রাজু থামবে না। উত্তর: কারণ অল্টারনেটর ঠিকমতো কাজ করছে না। প্রশ্ন: কেন অল্টারনেটর কাজ করছে না? উত্তর: কারণ অল্টারনেটরের বেল্ট ছিঁড়ে গেছে। প্রশ্ন: কেন বেল্ট ছিঁড়ে গেল? উত্তর: কারণ বেল্টটি অনেক পুরনো এবং এটি কখনো মেইনটেন্স বা সার্ভিসিং করা হয়নি। প্রশ্ন: কেন এটি সার্ভিসিং করা হয়নি? উত্তর: কারণ আগের মালিক বাইকটির মেইনটেন্সের টাকা বাঁচাতে চেয়েছিলেন। দেখুন, 5 বার প্রশ্ন করার পর আমরা সমস্যার একদম মূলে, রুট কজে পৌঁছে গেলাম। সমস্যাটা আসলে ব্যাটারির নয়, সমস্যাটা হলো বাইকটি মোটেও মেইনটেইন করা হয়নি। অর্থাৎ শুধু ব্যাটারি বদলালে রাজুর সমস্যা মিটত না, কিছুদিন পর ইঞ্জিনও নষ্ট হতো। এই বাইকটি কেনাই তার উচিত হয়নি। লেখকরা বলছেন, আমাদের জীবনের জটিল সমস্যাগুলো, যেমন কেন আমি টাকা জমাতে পারছি না বা কেন আমি কেরিয়ারে প্রমোশন পাচ্ছি না, এগুলোর উত্তরও এই 5 বার কেন প্রশ্নটি করার মাধ্যমে খুঁজে পাওয়া সম্ভব। ওপরের লক্ষণ বা সিমটম দেখে চিকিৎসা করবেন না, রোগের মূলে যান। 2. কোরিলেশন বনাম কজেশন। প্রশ্ন করার পাশাপাশি লেখকরা আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট শিখিয়েছেন, যা না জানলে আমরা প্রায়ই ভুল সিদ্ধান্তে পৌঁছাই। সেটি হল কোরিলেশন এবং কজেশনের মধ্যে পার্থক্য বোঝা। এটি শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু উদাহরণ দিলে খুব সহজ হয়ে যাবে। ধরুন, একটি গবেষণায় দেখা গেল যে দিনগুলোতে মানুষ বেশি আইসক্রিম খায়, ঠিক সেই দিনগুলোতে নদীতে মানুষ বেশি ডুবে মারা যায়। এখন আপনি যদি একজন সাধারণ চিন্তাবিদ হন, আপনি হয়তো সিদ্ধান্ত নেবেন আইসক্রিম খাওয়া খুব বিপজ্জনক, কারণ এটি খেলে মানুষ ডুবে মারা যায়। সরকার হয়তো আইন করে আইসক্রিম নিষিদ্ধ করে দিল। এটি হলো ভুল চিন্তা, কারণ এখানে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক আছে, কোরিলেশন, কিন্তু একটি ঘটনার কারণে অন্যটি ঘটছে না, কজেশন। আসল কারণ হল গরম। যখন খুব গরম পড়ে তখন মানুষ বেশি আইসক্রিম খায়। আবার গরমের কারণেই মানুষ নদীতে সাঁতার কাটতে নামে এবং ডুবে যাওয়ার ঘটনা বাড়ে। এখানে গরম হলো আসল কারণ, কজ। আইসক্রিম এবং ডুবে যাওয়া, এরা একে অপরের সাথে সম্পর্কিত, কিন্তু আইসক্রিমের কারণে কেউ ডুবে যায় না। আমাদের বাস্তব জীবনে আমরা এই ভুলটি অহরহ করি। যেমন, কোনো কোম্পানিতে একজন নতুন সিইও জয়েন করলেন এবং পরের মাসেই কোম্পানিটি লস খেল। আমরা সাথে সাথে বলে দিই, এই সিইওর কারণেই কোম্পানি লস খেয়েছে। অথচ হতে পারে লস হবার কারণ ছিল গ্লোবাল মার্কেটের মন্দা বা আগের বছরের কোনো ভুল পলিসি। আমরা সমাপতন বা কোইন্সিডেন্সকে কারণ বলে ভুল করি। লেখকটির পরামর্শ হল, যখনই আপনি দেখবেন ঘটনা এ এবং ঘটনা বি একসাথে ঘটছে, তখনই ধরে নেবেন না যে এ এর কারণেই বি ঘটছে। প্রশ্ন করুন, এর পেছনে কি তৃতীয় কোনো কারণ, যেমন গরম আবহাওয়া, লুকিয়ে আছে? 3. ডেভিলস অ্যাডভোকেট হওয়া। প্রশ্ন করার শেষ কৌশলটি হল নিজের বিপক্ষেই যুক্তি দাঁড় করানো। একে ডেভিলস অ্যাডভোকেট হওয়া বলা হয়। আপনি যখন কোনো সিদ্ধান্ত নেবেন, তখন ভাবুন, যদি আমার সিদ্ধান্তটি ভুল হয়, তাহলে সেটা কেন ভুল হতে পারে? রাজু যখন বাইকটি কিনছিল, তার উচিত ছিল নিজেকে প্রশ্ন করা যে বিক্রেতা আমাকে এত সস্তায় বাইকটি দিচ্ছে, এর মধ্যে কি কোনো ঘাপলা আছে? যখন আপনি নিজের সিদ্ধান্তের দুর্বল দিকগুলো নিজেই খুঁজে বের করবেন, তখন অন্যের ধোঁকা দেওয়ার সুযোগ কমে যাবে। বন্ধুরা, আমরা জানলাম কিভাবে সঠিক প্রশ্ন করে এবং যুক্তির গভীরে গিয়ে সত্য উদ্ঘাট করা যায়। কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জার্নি এখানেই শেষ নয়।
আমাদের আবেগ বা ইমোশন হল একটি বুনো ঘোড়ার মতো, যাকে বাগে আনা খুবই কঠিন। আপনি লজিক জানেন, আপনি বায়াস চেনেন, তবুও রাগের মাথায় বা আবেগের বশে আপনি ভুল করতে পারেন। পরবর্তী পর্বে আমরা শিখব ইমোশনাল ইন্টেলিজেন্স এবং ক্রিটিক্যাল থিঙ্কিং। কিভাবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করে ঠান্ডা মাথায় লজিক্যাল সিদ্ধান্ত নেওয়া যায়, সেই গোপন সূত্রগুলো জানব পরের অংশে। বন্ধুরা, এতক্ষণ আমরা অনেক লজিক, ডেটা এবং প্রশ্ন করার টেকনিক নিয়ে কথা বললাম, কিন্তু চলুন একটু বাস্তবতা মানি। আপনি হয়তো 5 ওয়াইজ জানেন, আপনি হয়তো বায়াস বোঝেন, কিন্তু যেদিন আপনার বস আপনাকে সবার সামনে অপমান করবে, অথবা যেদিন আপনার খুব প্রিয় কেউ আপনাকে ধোঁকা দেবে, সেদিন কি আপনি খাতা কলম নিয়ে বসে লজিক প্র্যাকটিস করবেন? সম্ভবত না। সেই মুহূর্তে আপনার হাত কাঁপবে, কান গরম হয়ে যাবে, এবং আপনি হয়তো রাগের মাথায় এমন কিছু বলে ফেলবেন বা করে ফেলবেন যার জন্য পরে পস্তাতে হবে। নিকোল প্রাইস এবং সাইমন ব্র্যাডলি তাদের বইয়ে খুব স্পষ্টভাবে বলেছেন, ক্রিটিক্যাল থিঙ্কিং মানে রোবট হয়ে যাওয়া নয়, এর মানে হল ইমোশন বা আবেগকে অস্বীকার না করে সেটাকে ম্যানেজ করা। 1. স্ট্রেস এবং ক্রিটিক্যাল থিঙ্কিং, দি এফেক্ট অফ স্ট্রেস। সাইকোলজি বলছে, যখন আমরা খুব বেশি স্ট্রেস বা মানসিক চাপে থাকি, তখন আমাদের মস্তিষ্কের সামনের অংশ, যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বলা হয় এবং যা লজিক্যাল চিন্তা করে, সেটি সাময়িকভাবে শাটডাউন বা বন্ধ হয়ে যায়। নিয়ন্ত্রণ চলে যায় আমাদের মস্তিষ্কের আদিম অংশ বা অ্যামিগডালার কাছে, যা শুধু ফাইট অর ফ্লাইট, লড়ো অথবা পালাও মোডে কাজ করে। রাজুর উদাহরণে ফিরে যাই। বাইকের বিক্রেতা যখন রাজুকে বলল, ভাই এখনই সিদ্ধান্ত নিন, নইলে অন্য কাস্টমার বাইকটি নিয়ে থাবে, তখন রাজুর ব্রেনে স্ট্রেস তৈরি হলো। তার মনে হলো সে কিছু একটা হারাতে যাচ্ছে, ফিয়ার অফ মিসিং আউট। এই ভয়ে তার লজিক্যাল ব্রেন কাজ করা বন্ধ করে দিল এবং সে আবেগের বশে বাইকটি কিনে ফেলল। লেখকেরা একে বলছেন ইমোশনাল হাইজ্যাকিং, অর্থাৎ আপনার আবেগ আপনার বুদ্ধি বা যুক্তিকে হাইজ্যাক বা জিম্মি করে ফেলেছে। 2. পজ বাটন টেকনিক, দ্য পজ বাটন। তাহলে এর সমাধান কি? বইটিতে একটি অত্যন্ত কার্যকরী টুলের কথা বলা হয়েছে, যার নাম পজ বাটন। যখনই আপনি দেখবেন পরিস্থিতি খুব উত্তপ্ত অথবা কেউ আপনাকে দিয়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়াতে চাইছে, তখনই কাল্পনিকভাবে আপনার ব্রেনের পজ বাটনে চাপ দিন। লেখকেরা একটি গোল্ডেন রুল দিয়েছেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনো ক্ষুধার্ত অবস্থায়, রাগান্বিত অবস্থায়, একাকী বোধ করলে অথবা খুব ক্লান্ত থাকলে নেবেন না। সংক্ষেপে একে বলা হয় হল্ট। রাজু যদি সেই মুহূর্তে বিক্রেতাকে বলতো, ভাই আমি এখন সিদ্ধান্ত নেব না, আমি কাল সকালে এসে জানাবো, তাহলে কি হতো? রাতের ঘুমে তার স্ট্রেস কমে যেত, ব্রেন আবার লজিক্যাল মোডে ফিরে আসত এবং সে হয়তো বুঝতে পারত যে তাড়াহুড়ো করার কিছু নেই। ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য সময়ের চেয়ে বড় ওষুধ আর কিছু নেই। সময় নিন, উত্তর নিজে থেকেই বেরিয়ে আসবে। 3. ইমোশনাল ইন্টেলিজেন্স। বইটিতে বলা হয়েছে, একজন ভালো ক্রিটিক্যাল থিঙ্কারের অবশ্যই হাই ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ থাকতে হবে। এর মানে হল নিজের আবেগকে চেনা এবং সেটাকে নাম দেওয়া। যখন আপনার খুব রাগ হবে বা খুব এক্সাইটেড লাগবে, নিজেকে প্রশ্ন করুন, আমি এখন কেমন অনুভব করছি? আমি কি এখন সিদ্ধান্ত নেওয়ার মতো মানসিক অবস্থায় আছি? নিজের ইমোশনকে স্বীকার করুন, বলুন, হ্যাঁ বাইকটি দেখে আমার খুব লোভ হচ্ছে। যখন আপনি স্বীকার করবেন যে আপনি লোভে পড়েছেন, তখন সেই লোভের তীব্রতা কমে যাবে এবং আপনি আবার লজিক দিয়ে চিন্তা করতে পারবেন। 4. অন্যের ইমোশন বোঝা, এমপ্যাথি ইন থিঙ্কিং। ক্রিটিক্যাল থিঙ্কিং শুধু নিজের জন্য নয়, অন্যের মতামতের জন্য জরুরি। আমরা প্রায়ই অন্যের কথা শুনি উত্তর দেওয়ার জন্য, বোঝার জন্য নয়। বইটিতে লেখকেরা অ্যাক্টিভ লিসেনিং বা মন দিয়ে শোনার ওপর জোর দিয়েছেন। কেউ যদি আপনার সাথে দ্বিমত পোষণ করে, তবে তাকে শত্রু ভাববেন না, বরং ভাবুন সে কেন এমন ভাবছে, তার কাছে কি এমন কোনো তথ্য আছে যা আমার কাছে নেই? ভিন্ন মতামতের মানুষের সাথে কথা বললে আপনার নিজের চিন্তার ফাঁক ফোকরগুলো বের হয়ে আসে। এটাকে বলা হয় ইন্টেলেকচুয়াল হিউমিলিটি বা বুদ্ধিবৃত্তিক নম্রতা। এর মানে হলো আমি ভুল হতে পারি এবং আমি নতুন কিছু শিখতে রাজি আছি। বন্ধুরা, আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা জানলাম ব্রেনের বায়াস, প্রশ্ন করার টেকনিক এবং আবেগকে নিয়ন্ত্রণ করার উপায়। কিন্তু এত কিছু জানার পর কাল সকাল থেকে আপনি কিভাবে এগুলো আপনার জীবনে অ্যাপ্লাই করবেন? শুধু জ্ঞান থাকলেই হবে না, সেটাকে অভ্যাসে পরিণত করতে হবে। আজকের শেষ পর্বে আমি আপনাদের দেব একটি অ্যাকশন প্ল্যান বা কাজের তালিকা। এই সহজ ধাপগুলো অনুসরণ করলে আপনিও হয়ে উঠবেন একজন স্মার্ট এবং লজিক্যাল চিন্তাবিদ। চলুন আমাদের ফাইনাল সেগমেন্টে যাওয়া যাক। বন্ধুরা, আমরা একটি লম্বা জার্নি শেষ করলাম। নিকোল প্রাইস এবং সাইমন ব্র্যাডলির
ক্রিটিক্যাল থিঙ্কিং বইটির সারমর্ম আমরা জানলাম, কিন্তু ভিডিও শেষ করার আগে আসুন পুরো বিষয়টি গুছিয়ে নিই। কাল সকাল থেকে আপনি কিভাবে আপনার জীবন পরিবর্তন করবেন? এখানে আপনার জন্য একটি চেকলিস্ট দেওয়া হলো। যখনই জীবনে কোনো বড় সিদ্ধান্ত নেবেন, হোক সেটা বাইক কেনা, চাকরি পরিবর্তন করা বা লাইফ পার্টনার বেছে নেওয়া, এই চেকলিস্টটি মিলিয়ে নিন। ১. বায়াস চেক। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সিদ্ধান্তটি নিচ্ছি কারণ আমি এটা চাই, নাকি তথ্য প্রমাণ বলছে এটাই সঠিক? নিজের পছন্দের বিরুদ্ধে গিয়ে ভাবার চেষ্টা করুন। মনে রাখবেন, কনফার্মেশন বায়াস এবং সার্ভাইভারশিপ বায়াস সবসময় উৎপাতে আছে। ২. ৫ বার কেন। যে কোনো সমস্যার গভীরে যেতে ৫ বার কেন প্রশ্নটি করুন। ওপরের লক্ষণ দেখে চিকিৎসা করবেন না, সমস্যার শিকড় খুঁজে বের করুন। ৩. পজ বাটন। কেউ যদি আপনাকে তাড়াহুড়ো করায় বা আপনি যদি খুব বেশি ইমোশনাল ফিল করেন, থামুন, ২৪ ঘন্টা সময় নিন। হল্ট রুলটি মনে রাখুন, ক্ষুধা, রাগ, একাকিত্ব বা ক্লান্ত অবস্থায় সিদ্ধান্ত নেবেন না। ৪. তথ্যের উৎস যাচাই। চেক দ্য সোর্স। কারো কথা অন্ধভাবে বিশ্বাস করবেন না, দেখুন তথ্যটি কোথা থেকে এসেছে এবং তার পেছনে কোনো প্রমাণ বা ডেটা আছে কিনা। ৫. ভিন্ন মতের সম্মান। সিক অপোজিং ভিউজ। আপনার সিদ্ধান্তের ভুল ধরতে পারে এমন কারো সাথে কথা বলুন। যে আপনার সমালোচনা করে সে আসলে আপনাকে সঠিক পথে রাখতে সাহায্য করে। শেষ কথা, রাজুর গল্পের কথা মনে আছে? রাজু তার কষ্টার্জিত টাকা হারিয়েছিল কারণ সে চিন্তা করতে আলসেমি করেছিল। আমাদের জীবনটাও রাজুর গল্পের মতো হতে পারে, যদি না আমরা সচেতন হই। ক্রিটিক্যাল থিঙ্কিং কোনো জাদুর কাঠি নয় যা রাতারাতি আপনাকে সব সমস্যা থেকে মুক্তি দেবে, কিন্তু এটি একটি দাবার চালের মতো। আপনি যদি ভেবেচিন্তে চাল দেন, তাহলে খেলায় জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আজকের এই আলোচনা যদি আপনার চিন্তার জগতে সামান্যতম পরিবর্তনও এনে থাকে, তাহলেই আমাদের সার্থকতা। মনে রাখবেন, স্মার্টনেস মানে বেশি জানা নয়, স্মার্টনেস মানে যা জানেন তা সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করা। আউট্রো। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আপনি কি রাজুর মতো কোনো ভুল সিদ্ধান্ত কখনো নিয়েছেন? কমেন্টে আমাদের জানান, আমরা সবার গল্প পড়তে চাই। যদি মনে হয় এই ভিডিওটি আপনার কোনো বন্ধুর টাকা বা সময় বাঁচাতে পারে, তবে অবশ্যই তার সাথে শেয়ার করুন। বই নিয়ে এমন আরও ইনডেপথ আলোচনা, সাইকোলজি এবং সেলফ হেল্প ভিডিওর জন্য বুক এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে পরের ভিডিওটি মিস না হয়। আমি বুলবুল আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো বইয়ের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত চিন্তা করুন, প্রশ্ন করুন এবং সঠিক সিদ্ধান্ত নিন। ধন্যবাদ।